22 দিনের টানটান টেনশন অবশেষে 23 দিনের মাথায় টেনশন কাটলো এবং ঘরের ছেলে ঘরে ফিরলেন, অর্থাৎ পূর্ণম কুমার সাউ তিনি ইতিমধ্যেই ঘরে ফিরেছেন। এবং এই মুহূর্তের অবশ্যই বড় খবর, সংঘর্ষ বিরতির পর অপারেশন সিন্দুরের সাফল্যের পর প্রবল চাপের কাছে নতি স্বীকার পাকিস্তানের এবং একেবারে 23 দিনের মাথায় ঘরে ফিরলেন ঘরের ছেলে পূর্ণম কুমার সাউ। বিএসএফ জওয়ান তিনি ঘরে ফিরেছেন এবং এই মুহূর্তের অবশ্যই নিঃসন্দেহে বড় সাফল্য ভারতের এবং আবারও চাপের কাছে নতি স্বীকার করতে হলো পাকিস্তানকে। এর আগে আমরা জানি 2019 সালে অভিনন্দন বর্তমান তাকেও চাপে পড়ে কার্যত পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল এবং 3 দিন তিনি পাকিস্তানের ভূখণ্ডে ছিলেন। সেখানে প্রায় 22-23 দিন ধরে তাকে থাকতে হয় পূর্ণম কুমার সাউকে পাকিস্তানের মাটিতে এবং অবশেষে 23 দিনের মাথায় তিনি দেশে ফিরলেন। ঋষরা সাউ পরিবারের শুধুই খুশির হাওয়া এবং সেখানে মিষ্টি মুখ চলছে। পাশাপাশি যেই টেনশন ছিল বিগত দীর্ঘদিন ধরে 22 দিন ধরে আমরা দেখেছি 22শে এপ্রিল পেহেলগাঁও অ্যাটাকে ঠিক পরের দিন অর্থাৎ 23শে এপ্রিল তিনি পাকিস্তানের সীমা পেরিয়ে গিয়েছিলেন বিশ্রামরত অবস্থায় এবং তারপর তাকে সেখানে আটক করা হয় এবং তারপর শুধুই টেনশন আমরা দেখেছি। সাউ পরিবারের সেই প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের জানিয়েছে এবং তিনি গিয়েছিলেন বিএসএফ এর সদর দফতরে। রজনী সাউ অর্থাৎ পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী তিনি গিয়েছিলেন এবং তারপর তাকে আশ্বস্ত করা হয়, আশ্বাস পেয়ে তিনি ফিরে আসেন। কিন্তু তারপর দুই দেশের মধ্যে টেনশন ক্রমশই বাড়তে থাকে এবং সেই পরিস্থিতিতে পূর্ণম কুমার সাউয়ের ফেরা নিয়ে রীতিমতো একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরলেন এবং সাউ পরিবারের শুধুই খুশির হাওয়া। পাশাপাশি কূটনৈতিক স্তরে কি আবারও জিতলো ভারত, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর যেমনটা বলছিলাম যে সাউ পরিবারে খুবই টেনশন ছিল এবং রজনী সাউ আমরা দেখেছি তাকে একেবারে শুরুর থেকে কিভাবে তিনি উদ্যোগী হয়েছিলেন আর ঘরের ছেলে ঘরে ফেলা, স্বামী ফিরে আসায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিশ্চয়ই ভালো লাগছে উনি ফিরে এসেছেন। ঠিক আছে। আর কখন খবরটা পেলেন? আমি সকালেই ওনাদের ডিপার্ট থেকে ফোন এসেছিল। আচ্ছা, কি তখন সেই সময় কেমন লাগছিল? নিশ্চয়ই স্যার, দেখুন এত 23 দিন হতে চললো, হঠাৎ উনি ঢুকেছেন তো এটা তো একটা গুড নিউজ। নিশ্চয়ই খুবই ভালো লাগছে। পূর্ণম কুমার সাউয়ের মা বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা তারা কি বলছেন শোনাই আপনাদের। হ্যাঁ বলো। আমি তো পেয়েছিলাম রাত্রিবেলায় পেয়েছি, বাকি ফাইনাল হয়নি। সকালে 8টার সময় 8টা-9টার সময় ফোন এলো দিল্লি থেকে কি ছেলে আমার ইন্ডিয়াতে চলে এলো, এখন 1 ঘন্টা পর বললো কি 1 ঘন্টা পর আমি ওকে কথা বলাবো, মানে বাত করাই। আচ্ছা, কেমন লাগছে সবাই? মানে সবাই ভালো, সবাই ভালো। বৌমা কি বলছে? বৌমা ঠিকই আছে, বৌমা হেসে হেসে আছে, মা ওর মাও হেসে হেসে আছে। कैसा लग रहा है अभी? अच्छा लगा था जब लड़का हमारा आगे ले तो खुशी के बात हुआ, बहुत खुशी बात। हाँ, कब खबर मिला आपको? हम लोग को तो खबर आज मिला, बाकी लड़का तो बोला कि 7 बजे 7:30 बजे कल के एथी पे आ गया, पता अच्छी पे हम लोग ये मेरा खबर आई। कैसा मैंने खुशी का माहौल अभी कैसा लग रहा है? अच्छा लगा था, लड़का को लोग खुशी का बा ओरे बिन तो घर हमारा नार हो रहा। খুব ভালো, খুব ভালো লাগছে। বন্ধুরা আছে ওরা আমাকে দেখাচ্ছে, আমি বিশ্বাস করলাম না। তারপরে যখন বাড়ি থেকে ফোন আসলো আমার একটা, মানে কল করলাম নাম্বার নিয়ে, বাড়ির লোক বলছে এরম এরম হয়েছে, তাই একটু ছট করে আসলাম। খুশি হওয়া। হ্যাঁ, কখন খবরটা পেলে? মানে এই যে খবরটা আমি এখন পেয়েছি, কালকে কিছু হয়েছে কথাটা বিএসএফ আমাদের বাড়ি মিঠাই बांटेंगे, गरीब को खाना खिलाएंगे और क्या। প্রায় 3 সপ্তাহ আগের ঘটনা এবং তখন পূর্ণমকে আটক করে পাক রেঞ্জার্সরা এবং ফিরোজপুর সেক্টরে সেখানে তিনি কর্মরত ছিলেন। আর এই পরিস্থিতিতে টানটান উত্তেজনা, একটা টেনশনের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে তিনি ঘরে ফেরায় সবার খুশির হাওয়া গোটা ঋষরা জুড়ে, গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে। আর এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এক্সপোজ করেছেন, তিনি কথা বলেছেন রজনী সাউয়ের সঙ্গে এবং তারপর তিনি এক্সপোজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই এক্সপোস্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেলিফোন লাইনে
কথোপকথন হয়েছিল পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীর, এবং সেই কথোপকথনের অডিও শোনাই আপনাদের। হ্যাঁ দিদি নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি রাত্রে আপনাকে আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ আজকে সকালে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন আপনি, কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। আমি যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথায় তো আপনি আমাকে বললেন কি আপনাকে কোথাও যাওয়া দরকার নেই, আপনি ঘরে থাকুন, আমি ঠিক ওনাকে নিয়ে আসবো। আর দেখুন আপনি আমার সাথে 3 দিন কথা বললেন ম্যাডাম, আজ 4th ডে উনি চলে এসেছেন। হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, হ্যাঁ। খারাপ বলে ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে আর অনই হচ্ছে না। নো প্রবলেম, ঠিক আছে। আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অবশেষে চিন্তামুক্ত হয়েছেন পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সদস্যরা এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং হাসি খুশি থাকতে এই সময়টা তাকে নির্দেশ দিয়েছেন তিনি, অনুরোধ করেছেন তিনি। আর এখান থেকেই আমরা আলোচনা বিশ্লেষণ একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ শুধুমাত্র পূর্ণম কুমার সাউ যে দেশে ফিরলেন তেমনটা তো নয়, গোটা বিশ্বের কাছেও কিন্তু একটা বার্তা পৌঁছলো ভারতের তরফ থেকে। অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা বরুণ কুমার বারিকদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। স্যার আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। একদিকে পূর্ণম কুমার সাউ ফিরলেন, এবং এর আগে আমরা জানি 2019 সালে অভিনন্দন বর্তমানের কথাও আমাদের জানা আছে, এবং অপারেশন সিন্ধু, সব মিলিয়ে ঠিক কি মেসেজ দিল ভারত, গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যুদ্ধবন্দী একটা আলাদা জিনিস, জেনেভা চুক্তি অনুসারে যেটা লেখা আছে সেটা একটা অন্য জিনিস করা হয়, সেইভাবে যুদ্ধবন্দীতে ছাড়া হয়। কিন্তু পাকিস্তান তার রীতি রিওয়াজ হিসেবে এবং তার সচরাচর যা তার চিন্তা ভাবনা সেটা তারা করে না, কিন্তু অভিনন্দনের সময় কিন্তু করেছিল। এটা ছাড়া আমাদের 71-এর ওয়ারে আমরা 93,000 সৈন্যকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের 56 জন সেনা এবং অফিসার, উইং কমান্ডার অনেকেই, তাদেরকে কিন্তু তারা ছাড়েনি। এটা ছাড়া কার্গিলের সময় ওরা সৌরভ কালিয়াকে ধরে নিয়ে গেল, এবং তার বডি যখন ফেরত এসেছিল তার ক্ষতবিক্ষত এবং চোখে পর্যন্ত সিগারেটের ছ্যাঁকা, সেগুলো তো আমরা দেখেছিলাম। আর এইখানে যেটা হয়েছে এটা কিন্তু যুদ্ধের সময় নয়, এটা প্রায়ই হয়ে থাকে, এবং এটাকে বলে ফ্ল্যাগ মিটিংয়ে ছেড়ে দেওয়া হয়। আমাদের বাংলাদেশের সাথেও হয়। কোনো সময় হয়টা কি, যখন এই বর্ডারগুলো আছে, বর্ডারগুলোর সামনে দেখবেন একটা চূড়া মতো আছে, মন্দিরের মতো আর কি, 5 ফিট 4 ফিট হাইটের, সেই হাইটের যে জায়গাগুলো সেটার বর্ডারে একটা কোনো নম্বর লেখা থাকে। তারা কি হয়, ভুলবশত কখনো বর্ডারের এপাশ থেকে ওপাশে চলে যায়। বর্ডারের এদিকে যারা এরা ডিউটি করছে সবসময়, যে গার্ডিং করছে তারা, ঠিক আছে, তারা কখনো এদিককার লোকেরা যাতে ওদিকে চলে না যায়, তারা যাতে চাষবাসটা এদিকেই করে, তাদের পশুপালনের যারা আছে তারা যাতে ওদিকে না চলে যায়, এই জিনিসগুলো দেখে। কোনো কারণবশত সে ওদিকে চলে গেছিল, এটা এমন কোনো বড় অফেন্স না, এবং সেটাকে ফ্ল্যাগ মিটিংয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এরা ফ্ল্যাগ মিটিংয়ে না ছেড়ে, এটা যেহেতু যুদ্ধের একটা আবহ তৈরি হয়ে গেছিল, সেই জন্য একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু চাপটা ধরে রাখতে পারেনি, বা ধরে রাখার মতো পাকিস্তানের কাছে সেই দমও নেই। কিন্তু ওরা সচরাচর যেটা করে থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের সাথে একটা খারাপ বিহেভ করে থাকে, আর আমরা সেই জায়গায় ওদের থেকে অনেক উন্নত মানের। আমরা কখনোই যখন ওরা কেউ আমাদের ক্যাপচারে চলে আসে, তাদেরকে কিন্তু আমরা ভালো মতো রাখি, তাদেরকে ভালো মতো খাওয়া দাওয়া দেওয়া হয় এবং সুন্দর ব্যবহার করা হয়। কারণ কি, সে সেই দেশের সেনা, আমাদের এখান থেকে রেসপেক্ট দেওয়া হয়। এবং আমি আপনাকে একটা ছোট গল্প বলবো, 2 মিনিটের হয়তো। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে, আপনি দেখবেন 71-এ যে ওয়ারটা হয়েছিল, সেই সময় যে 93,000 সেনা যখন আমাদের ক্যাপচারে ছিল, সেই সময় মানিক শাহ সাহেব, ফিল্ড মার্শাল, উনি ওইখানে গেছিলেন বাংলাদেশে, গিয়ে সুবেদার মেজরকে বলেছিলেন, और बच्चा कैसा है, सब आदमी लोग, সুবেদার মেজর স্যালুট টুকেছিলেন, বলেছে সব ঠিক আছে, আচ্ছা আমি একটুখানি ঘুরে তোমাদের সবাইকে দেখতে চাই, চলো দেখি। ভেতরে ঢুকেই উনি জিজ্ঞাসা করেছিলেন, একদম কোট আন কোট বলছি, যে নর্মালি সেনায় আগে এরকম থাকতো যে ছাড়পোকা, মশা, এই ব্যাপারটা, আচ্ছা খটমল উটমল তো নেই হ্যাঁ, নেই সাহেব, সব ঠিক আছে, মচ্ছরদানি মিলা হয় না,
হ্যাঁ সাহেব সব কুছ মিলা है চলো লঙ্গর কাহা है আবার লঙ্গরের ওখানে গেল, সেখানে খাবার দাবার কি হচ্ছে, আমাদের এখান থেকে রেশন ঠিক মতো যাচ্ছে কিনা, তোমরা ঠিক মতো খাবার পাচ্ছ কিনা, সেগুলো জিজ্ঞাসা করে তারপর জওয়ানদের সাথে হাত মিলিয়ে তাদেরকে খাবার দাবার ঠিক পাচ্ছে কিনা, কুক ঠিক মতো রান্না করছে কিনা, এগুলো বলে যখন উনি ফেরত আসছেন তখন সুবেদার মেজর ওনাকে আবার একটা স্যালুট করেন এবং সুবেদার মেজর দাঁড়িয়ে থাকেন। তখন ফিল্ড মার্শাল ভাবেন যে আমাকে কিছু বলতে চাইছে, বলে হ্যাঁ কুछ बोलना है, তখন বললো साहब हमारा साहब लोग शायद आपके जैसे होता। मुझे क्यों, आपके साहब लोग में क्या कमी है? नहीं साहब हमारा साहब लोग सब नवाब जादे हैं। এই কথাটা উনি বলেছিলেন। তার মানে বুঝুন ওদের অফিসারদের বা ওদের কাস্টমসটা কিরকম। আমাদের কাস্টমস হচ্ছে আমাদের কাছে কোনো সৈন্যবন্দী হোক বা এই ধরনের বর্ডার ক্রস করে চলে আসুক তাকে খুব সম্মানের সাথে রাখা হয় এবং সম্মানের সাথে তাকে ফেরত দেওয়া হয়, কিন্তু ওরা সেটা করে না। আমি একদম ডেড শিওর অভিনন্দনের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছিল, 3rd ডিগ্রি অ্যাপ্লাই করা হয়েছিল অভিনন্দনের সাথে। এখন এর সাথে কি করা হয়েছে জানি না, তবে পূর্ণমকে ছেড়ে দিতে বাধ্য হলো, কেন যে অবস্থায় এখন ভারত আছে এত শক্তিশালী দেশের সামনে কোনো কিছু করার সাহস তো পাকিস্তান করবে না। স্যার আরো একটা বিষয় আমরা দেখেছিলাম অভিনন্দন বর্তমানের ক্ষেত্রে যে সংখ্যাটা ছিল 3 দিন, এক্ষেত্রে 22 দিন পেরিয়ে 23 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ এবং তাকে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন তবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। তো সেক্ষেত্রে আপনি যেই এক্ষুনি যেই গল্পটা বললেন, তো সেক্ষেত্রে কি সে ধরনের কোনো ঘটনা তার সঙ্গেও ঘটে থাকতে পারে? অবশ্যই এদেরকে বিশ্বাস করা যায় না, এদের আচার আচরণ এদের রীতি এগুলো সব আলাদা। কি খাইয়েছে, কেমন করে রেখেছে, কত টর্চার করেছে, কত কথা জিজ্ঞাসা করেছে, এগুলো হচ্ছে গিয়ে এদের বললাম তো এদের কাস্টমস ঠিক নেই, এদের পুরো সিস্টেমটাই আলাদা। শুধু একমাত্র চাপে ছাড়তে হয়েছে। তবে এখন আমাদের বিএসএফ এর আন্ডারে ও থাকবে, ওর মেডিকেল হবে, নানা রকমের ইনকোয়ারি হবে, সবকিছু করার পরেই ও সুস্থতা বোধ করবে, তারপরে ওর একদম কমপ্লিট মেডিকেলের পরে ওকে বাড়িতে ছাড়া হবে। বেশ স্যার একটু সঙ্গে থাকুন এবং দেখুন এই বিষয়ে ইতিমধ্যেই আমরা জানি রাজনৈতিক মহল থেকেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এবং এআইটিসির পেজ থেকে রীতিমতো এই বিষয়ে পোস্ট করা হয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা সেদিকেও নজর রাখবো। এক্সপোস্ট করা হয়েছে এআইটিসির তরফ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেই পোস্ট আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি এবং সেখানে বিভিন্নভাবে একাধিকবার রজনী সাউয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়টিরও উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার তরফ থেকেও এক্সপোস্ট করা হয়েছে এবং সেই এক্সপোস্টের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। অর্থাৎ রাজনৈতিক মহলেও ইতিমধ্যেই বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে। এক প্রকার পূর্ণমকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। আটারি সীমান্ত থেকে দেশে ফিরলেন পূর্ণম এবং খুব স্বাভাবিকভাবেই ঋষরা সহ গোটা বাংলা জুড়ে এবং তার পাশাপাশি গোটা দেশে এখন শুধুই খুশির হাওয়া, কারণ ঘরে ছেড়ে ঘরে ফিরেছেন এবং এক প্রকার বলা যেতেই পারে যে প্রবল চাপের কাছে নতি স্বীকার করতে হলো পাকিস্তানকে এবং শুধুমাত্র আন্তর্জাতিক স্তরেও আমরা দেখেছি পাকিস্তানের এই মুহূর্তে যথেষ্টই কোণঠাসা পরিস্থিতি, বেসামাল পরিস্থিতি এবং এই পরিস্থিতিতেই কিন্তু দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। আর এ প্রসঙ্গে কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পূর্ণম কুমার সাউ আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে নিজের স্ত্রীর কাছে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে, যারা প্রথম থেকেই পুনম সাহের পরিবারের সাথে। আর এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার তরফেও প্রতিক্রিয়া মিলেছে এবং তার পরিবারের সঙ্গে অর্থাৎ পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সঙ্গে রীতিমতো যোগাযোগ ছিল এমনটাই জানিয়েছেন তিনি এবং অপারেশন সিন্দুর যেহেতু চলছিল তাই তার ফেরার বিষয়টি কিছুটা বিলম্বিত হয়েছে। ঠিক এই বিষয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম, বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিন্দুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম
সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান, শেকু মাকুদেররা ছাড়া, তারা প্রত্যেকেই হ্যাপি হবে, আমরা ওয়েলকাম করছি। এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা বরুণ কুমার বারিকদার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমি যাব তার কাছে। স্যার, যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরেই যথেষ্টই স্ট্রং মেসেজ ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন 3 বাহিনী সকলের তরফ থেকে যে স্ট্রং মেসেজ গেছে, পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও যথেষ্টই কোণঠাসা পরিস্থিতি হয়েছে পাকিস্তানের। এই সমস্ত কিছুর প্রেক্ষিতে এই প্রবল চাপের কাছে কি আজ নতি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান? হ্যাঁ, ভারত এই যে যুদ্ধের আবহাওয়াটা চলছিল বা যেটা হলো, ভারত যেভাবে অ্যাটাক করেছে সেটা তো তারা দেখতে পেয়েছে, এবং তাতে তো ভারতের শক্তিটাও বুঝতে পেরেছে। ভারত যে অসম্ভব শক্তির মধ্যে দাঁড়িয়ে আছে, এবং আপনি যদি শক্তিশালী না হন তাহলে লোক ভয় পাবে না আপনাকে। আপনি যদি শক্তিশালী হন তাহলে আপনাকে ভয় পাবে। সুতরাং ভারত তার শক্তি প্রদর্শন করেছে, এবং শক্তি এইটা তো ফ্ল্যাগ মিটিং এ অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু যুদ্ধের যে আবহাওয়াটা তৈরি হয়েছিল সেই সময়টাতে এরা এটা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। না হলে ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল একদম সেদিনকেই, না হলে তার পরের দিন ছেড়ে দেওয়া উচিত ছিল, ম্যাক্সিমাম 3 দিনে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু এই যে আটকে রেখেছিল সেটা একটা অন্যরকম চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। রাজনীতিক লোকেরা রাজনীতিক কথা বলবে, সেটা আলাদা কথা। এবং আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আধিকারিকরা আছেন টপ লেভেলে, উপরের দিকে যারা দায়িত্বপ্রাপ্ত, এবং ওদিকে যে রেঞ্জার্সরা আছেন তারা যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের সাথে কথা হচ্ছে। এবং আমাদের ফরেন এম্বাসির কাজ, সেটা যেই কথাটা আদান প্রদান হচ্ছে সেটাই আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারকে সেটা বলে দেওয়া হচ্ছিল, এবং সেইভাবেই কাজটা এগিয়ে যাচ্ছিল। সেইভাবেই যেরকম ভাবে দেখুন উপর থেকে চাবি ঘোরাবে, সেরকম চাবি ওখানেও দেওয়া হবে, সেইভাবেই সেটা দেওয়া হচ্ছিল। তো সুতরাং সেটার যে এফেক্ট, সেই এফেক্টটা হয়ে গেল। সেটাই হচ্ছে এখন তার বাড়িতে তার আজকে বৌমা, মানে তার ওয়াইফ, আমাদের যে মেয়েটি আছে সেই মেয়েটি গর্ভবতীও শুনলাম, তার বাবা মা ভাই সবাই খুবই খুশি হবে, আনন্দিত। ন্যাচারালি দেখুন, একটা জায়গায় যাওয়া, যুদ্ধে ওইখানে থাকা, কাজ করা, এবং কেউ পাকিস্তানের ক্যাপচারে পড়ে গেছে, মনে করুন আপনার বাড়ি থেকেই কেউ পাকিস্তানের খপ্পরে পড়ে গেছে, তার কি হবে মানুষ ভেবেই পাবে না। মানে কোন জায়গায় কি হতে পারে, পাকিস্তানের কাছে পড়ে গেছে, পাকিস্তান তাকে ধরে ফেলেছে, তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছিল তাদের মনের অবস্থা। যাই হোক, আমাদের দেশ প্রচন্ড শক্তিশালী, প্রধানমন্ত্রী প্রচন্ড শক্তিশালী, তার বডি ল্যাঙ্গুয়েজে বলে, তার কাজে বলে, সেই কাজ সে প্রুফ করে দেখিয়ে দিয়েছে। এই হলো ব্যাপার। একদম স্যার, আরো একটা বিষয়, প্রায় 17 বছর ধরে বিএসএফ এর সঙ্গে যুক্ত রয়েছেন পূর্ণম কুমার সাউ, এবং তারপর যে ঘটনাগুলো ঘটলো আমরা পরপর দেখলাম, খুব স্বাভাবিকভাবে পরিবারের ওপর তো একটা মেন্টাল স্ট্রেস সাংঘাতিকভাবে গেছে, এবং অবশেষে মিষ্টিমুখ করছেন তারা, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কিন্তু এখান থেকে আরো একটা বিষয়, এক্ষেত্রে আমরা প্রথম থেকে একটা বিষয় বলছিলাম, পাক এবং পাক বন্ধুরা, অর্থাৎ পাকিস্তানের যারা বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের দিকেও কি কোনো একটা মেসেজ ভারতের তরফ থেকে পাঠানো হলো এই ঘটনার পর? অবশ্যই, বিশেষ করে আজারবাইজান এবং তুর্কিকে একদম খুব ভালো মতো বুঝিয়ে দেওয়া হলো যে তুমি কিন্তু যে জিনিসটা করেছো, তো আমরা তোমাদেরকে এতটাই সাহায্য করি বা আমরা সব সময় খুব ভালো মতো থাকতে চাই, কিন্তু তোমরা যে জিনিসটা করলে একটা উগ্রবাদী বা সন্ত্রাসবাদী দেশের সাথে, এবং তোমরা তাদের পাশে যেভাবে দাঁড়িয়ে আজকে বলতে শুরু করলে যে আমরা পাকিস্তানের সাথে আছি, একটা সময় তোমরা কাশ্মীরের জন্য মুখ খুলেছিলে, তো এই দেশগুলোকে তো ভারত অবশ্যই পয়েন্ট আউট করে নিয়েছে। পয়েন্ট আউট করা মানে ভারত নিজের সময় মতো যখন যদি সময় পায় তখন ঠিক দেখিয়ে দেবে। ওদের যে একটা জাহাজ এসেছিল তুর্কির,
একটা পেট্রোলিং শিপ, আমার তো মনে হচ্ছিল আমাদের এখান থেকে যে বিক্রান্ত তার লৌহ লস্কর নিয়ে দাঁড়িয়ে আছে, কোথাও যদি একটা মিসাইল ফেলে দেয় ও জাহাজ ডুবে যাবে, তখন আবার একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে। বেশ স্যার, একটু সঙ্গে থাকুন। এক্ষেত্রে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে এবং ডিফেন্স এক্সপার্ট সঞ্জয় কুলকার্নি এবং অনিল গৌর তারা কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। पाकिस्तान ने 23 अप्रैल को बीएसएफ के जवान को पकड़ा था, जो गलती से फिरोजपुर के इलाके में बॉर्डर क्रॉस कर गया था एक पेड़ की छाया के लिए। और 22 अप्रैल को ही ये घटना घटी थी पहलगाम की। तो उसके बाद जिस प्रकार से उन्होंने इसको बहुत दिन तक रखा और आज सवेरे 10:30 बजे छोड़ा है, उन्होंने ज़रूर देखा होगा कि बाकी ये जो जवान है गलती से ही उसने बॉर्डर क्रॉस किया, उसका कोई ऐसे इंटेंट नहीं था, किसी मकसद से नहीं, छाया में जाने के लिए। यही कारण है कि उन्होंने छोड़ दिया। पर अमूमन हम लोग ह्यूमैनिटेरियन जेस्चर में इस तरह का काम होता है, कई बार होता है, उनके भी जवान हमारी तरफ आते हैं, हम उन्हें वापस करते हैं। तो ये भी हमारा जवान गलती से किया, उन्होंने वापस किया है। देखिए, ये जो हमारा जवान था जो इनएडवेंटली एक्चुअली वहाँ कहीं गया नहीं था, वो वहाँ पे जो हमारे खेत जो हैं, जो फेंसिंग और इंटरनेशनल बाउंड्री के बीच में जो खेत हैं, उन लोगों का वो प्रोटेक्शन देने के लिए गया था। और वहाँ पे वो छाया के लिए एक पेड़ के नीचे बैठ गया। उसको ये ख्याल नहीं रहा ये पेड़ जो है, वो पेड़ जो था वो पाकिस्तान की सीमा में था, क्योंकि वहाँ बाउंड्री पिलर का फेंसिंग तो है नहीं ना, वो बाउंड्री पिलर्स होते हैं और बाउंड्री पिलर आपको पता है 100 मीटर के ऊपर होते हैं। तो वो इसीलिए वो उन्होंने पकड़ लिया उसको। अब वो उसको भारत कह रहा था उसको आप छोड़ दीजिए कि ये तो इनएडवर्टली है, पर पाकिस्तान अपने नखरे दिखा रहा था। पर आज जब ऑपरेशन सिंदूर हो गया है तो मेरे को लगता है भारत का जो मैसेज है, প্রায় 17 বছর তিনি যুক্ত রয়েছেন বিএসএফ এর সঙ্গে এবং পূর্ণম কুমার সাউ তিনি ফেরাতে অবশ্যই আজ খুশির হাওয়া এবং বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং তার পাশাপাশি কিন্তু খুব স্ট্রং মেসেজ ইতিমধ্যেই পৌঁছেছে আন্তর্জাতিক মহলে, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা, ওয়াকিবহাল মহলের একাংশ। এবং আমি আরো একবার যাব, বরুণ কুমার বারিকদার অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, যেমনটা আপনি বলছিলেন যে আন্তর্জাতিক স্তরে স্পেশালি আপনি দুটো দেশের নাম উল্লেখ করলেন, তুরস্ক এবং আজারবাইজান, তাদের কাছে একটা খুব স্ট্রং মেসেজ পৌঁছালো। অবশ্যই তার সাথে সাথে সৌদি এবং ইরানের কাছেও পৌঁছয়নি তা নয়, আমাদের সাথে তাদের ব্যবসাও আছে এবং আমাদেরকেও তাদের দরকার, তাদেরও আমাদেরকে দরকার। সুতরাং সেই রকম জায়গাতে যদি তুমি আমার সাথে আজকে এই রকম ব্যবহার করো, তাহলে ভারত আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারত আজকে আর সেই আগের দেশ নেই, আগের মতও নেই। ভারত এখন অনেক শক্তিশালী, ভারত নিজেই সবকিছু করতে পারছে। সুতরাং ভারত যা মেসেজ দেওয়ার সেটা ইন্টারন্যাশনালকে ভালো মতো দিয়ে দিয়েছে। মানে যত বিদেশের যত দেশই আছে থাকুক না কেন, যারা আছে আর কি, সে আমেরিকাই হোক আর চায়নাই হোক, তাদের সবার কাছেই কিন্তু মেসেজটা পৌঁছে গেছে আজকে। বেশ, অনেক ধন্যবাদ জানাই। অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা বরুণ কুমার বারিকদার ছিলেন আমাদের সঙ্গে, আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং আলোচনা বিশ্লেষণ খুব সুন্দরভাবে গোটা বিষয়টা বুঝে দেওয়ার জন্য। দেখুন, একটা বিষয় আজ স্পষ্ট, ভারত আর এখন শুধুমাত্র সহ্য, সহনশীলতা, সহমর্মিতা এই শব্দগুলোর সঙ্গেই ভারতবর্ষকে বর্ণনা করা যায় না। এখন তার পাশাপাশি শক্তিশালী ভারতবর্ষ কিন্তু স্ট্রং মেসেজ তাদের মতন করে পৌঁছাচ্ছে গোটা বিশ্বের কাছে এবং আজ কার্যত প্রবল চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান। আবারও অপারেশন সিন্দুরের পর অভিনন্দন বর্তমানের ঘটনা আমরা দেখেছিলাম, সেক্ষেত্রে 3 দিন থাকতে হয়েছিল তাকে পাকিস্তানের মাটিতে, এবারে 22 দিন পাকিস্তানের মাটিতে কাটিয়ে 23 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ এবং সাম্প্রতিক পরিস্থিতি নিরিখে আবারও কূটনৈতিক স্তরে বাজিমাত করলো ভারত। দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে। দুটো নিউজ রুম এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন আপনারা।